আমরা এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়ার্ক। সো ওয়ার্কের আসলে ফিজিক্স এবং ইঞ্জিনিয়ারিং এটার সিগনিফিকেন্স অনেক। ওয়ার্কের বাংলা তর্জমা যদি করি তাহলে মিনিং দাঁড়ায় হচ্ছে কাজ। কাজ বলতে কি বোঝায়? আমরা সচরাচর আম, যে কাজগুলো করি, যেমন বা যাই করি না কেন, সবই হচ্ছে কাজের মধ্যেই পড়ে, তাই না? ইভেন আমি বসে বসে যে এখন এই ভিডিও করতেছি, এটাও একটা কাজের মধ্যে। কিন্তু ফিজিক্সের ভাষায় কাজের মিনিংটা একটু অন্য ধরনের। তো ফিজিক্সের ভাষায় কাজের মিনিংটা কীরকম? যে ফিজিক্সের ভাষায় দুইটা জিনিস অবশ্যই পেতে হবে। এক, আমার কোনো একটা অবজেক্টকে অবশ্যই ফোর্স অ্যাপ্লাই করতে হবে, কোনো একটা অবজেক্টের উপর অবশ্যই ফোর্স অ্যাপ্লাই করতে হবে। দুই, ওই অবজেক্টটার উপর ফোর্স অ্যাপ্লাই করার পর যদি অবজেক্টটার সরণ হয় বা এস ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে আলটিমেটলি আমার কী হবে? কাজ হবে। তো খেয়াল করুন, কাজ ফিজিক্সের মাধ্যমে কিন্তু বুঝতেছি আমরা যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার পর বস্তুটি যদি সরণ হয় তাহলে তাকে কি বলবো? আমরা কাজ হিসেবে আখ্যায়িত করতে পারবো। তো এই যে কাজটা, এই কাজটাকে আমরা যদি ফর্মুলা আকারে লিখি তাহলে কাজকে আমরা শর্ট ফর্মে ডাব্লিউ হিসেবে ডিনোট করলাম। তো ডাব্লিউ ইকুয়ালস টু, আমরা এখানে ফোর্স অ্যাপ্লাই করার পর যদি বস্তুটা ডিসপ্লেসমেন্ট হয় তাহলে কাজ হয়। সো এখানে আমার ফোর্সও অ্যাপ্লাই করতে হবে আর ডিসপ্লেসমেন্টও হতে হবে। ডিসপ্লেসমেন্ট না হলে কিন্তু কাজ হবে না। এখন কথা হচ্ছে যে দুইটাই কিন্তু আমার ভেক্টর কোয়ান্টিটি এফ আর এস। এখন এই এফ এস দুইটা যখন ভেক্টর কোয়ান্টিটি ডট মাল্টিপ্লিকেশন হয়, তখন ডট মাল্টিপ্লিকেশনটা পরিবর্তে আমরা কি লিখতে পারি? ম্যাগনিটিউড অফ এফ ইন্টু ম্যাগনিটিউড অফ এস cos theta. What is theta here? The theta is the angle between F and S. অর্থাৎ কিনা, এই যে কোনো একটা বস্তু, এই বস্তুটাকে যদি আমি এইদিকে বল প্রয়োগ করি, এদিকে বল প্রয়োগ করার কারণে বস্তুটার যদি এইদিকে সরণ ঘটে, এইদিকে সরণ ঘটলো, তাহলে সরণের দিক আর বল প্রয়োগ করার দিক, ডিসপ্লেসমেন্টের দিক আর ফোর্স অ্যাপ্লাই করার দিকের সাথে আমার যেই অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে সেটা হচ্ছে আমার থিটা। তো এটাই হচ্ছে আমার কস থিটা। এখন এই যে কাজ, এই কাজটা বের করার জন্য, কাজের মান বের করার জন্য আমরা খুব সিম্পল ক্যাটাগরি কিছু ম্যাথ করলে কাজ শেষ হয়ে যায়। সো সিম্পল ক্যাটাগরি ম্যাথ করলে যেমন হচ্ছে আমার লেটস সে বল প্রয়োগের মান বা ফোর্সের মান দেওয়া আছে। লেটস সে কোনো একটা অবজেক্টের উপর 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হলো, তার করেসপন্ডিং আমার ডিসপ্লেসমেন্ট হলো হচ্ছে 50 মিটার। তো কাজের পরিমাণ কত? তা আমরা কি করব? আমরা সিম্পলি জাস্ট 5/50, কারণ এফ এস করলে যা আসবে তাই আমরা অ্যান্সার হিসেবে লিখে দেবো। এখন এখানে আমার ইউনিটটা কত? ইউনিটটা হচ্ছে বেসিক্যালি জুল। ওয়ার্কের ইউনিট কি? জুল। এই জুলকে যদি আমরা খণ্ডন করি তাহলে কি আসে? খেয়াল করো, এফ এর ইউনিট হচ্ছে এন নিউটন, আর এস এর ইউনিট বা ডিসপ্লেসমেন্টের ইউনিট হচ্ছে মিটার। তাহলে জুলকে আমরা খণ্ডন করলে নিউটন মিটার পাই। এখন কথা হচ্ছে জুল কিন্তু আরেকটারও ইউনিট, তার জুল ইজ অলসো দি ইউনিট অফ এনার্জি। আচ্ছা, আবার এই এনার্জি জিনিসটি, সো এনার্জি হচ্ছে কাজ করার সামর্থ্য, দ্য ক্যাপাবিলিটি অফ ডুইং ওয়ার্ক। এনার্জি হচ্ছে কি? কাজ করার সামর্থ্য। তাহলে এনার্জি ছাড়া কি কাজ করা যাবে আদৌ? না, এনার্জি ছাড়া কিন্তু কাজ করা যাবে না। এনার্জি এবং ওয়ার্ক, শক্তি এবং কাজ, এই দুইটা একটা আরেকটার সাথে টোটালি ইন্টারকানেক্টেড। যে আমার যদি শক্তি না থাকে আমি কিন্তু বল প্রয়োগ করতে পারবো না, আর তার করেসপন্ডিং আমি ডিসপ্লেসমেন্টও করতে পারবো না। তো আমার কাজ করতে হলে আমার এনার্জি লাগবেই। এই জন্য আলটিমেটলি আমাদের এখানে দুইটার ইউনিটই হচ্ছে সেম। তো যেহেতু আমাদের দুইটা ইউনিট সেম, এখন আমরা এই যে এনার্জি, এই এনার্জির ব্যাপারে আরেকটু জানবো ইনডেপথ। এনার্জি আমরা ফিজিক্সের ম্যাথমেটিক্যালি বেসিক্যালি ম্যাক্সিমাম ক্ষেত্রে এনার্জি আমরা দুইটা এনার্জি কাউন্ট করি।
একটা হচ্ছে কাইনেটিক এনার্জি এনার্জি আরেকটা হইতেছে পটেনশিয়াল এনার্জি পটেনশিয়াল এনার্জি। এই দুইটা এনার্জি মিলে একসাথে আমরা টোটাল এনার্জি কাউন্টটা করি। আচ্ছা, এই কাজের সাথে কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি, টোটাল এনার্জি, এই ওভারঅল কনসেপ্টটা আমি একটু বুঝাই দিচ্ছি। সো আবার একটু আমরা কাজের দিকে ব্যাক করি। কাজ বলতে কি বোঝাচ্ছে? কাজ বলতে বোঝাচ্ছে হচ্ছে কোনো একটা অবজেক্টকে আর পার্টিকুলার অ্যামাউন্টের ফোর্স যদি অ্যাপ্লাই করা হয়, দেন তার করেসপন্ডিং যদি অবজেক্টটার ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে কি সেটা হচ্ছে কাজ। এখন খেয়াল করো, এই যে কাজটা কখন হচ্ছে, ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, তারপরে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, রাইট? তার ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট বোথ আর অ্যাপ্লিকেবল হিয়ার, অ্যান্ড করেসপন্ডিং টু দ্যাট আমার এখানে দুইটা ঘটনা ঘটতেছে। একটা হচ্ছে আগের যা ছিল পজিশন, তার থেকে কিন্তু ডিফারেন্ট পজিশনে মুভ করতেছে। আর এই যে মুভ করতেছে, এই মুভ করার জন্য ও কি ডাইনামিক হচ্ছে। সো এখানে দুইটা জিনিস, এক হচ্ছে মুভ করতেছে তার জন্য হচ্ছে ডাইনামিক হচ্ছে, আর দ্বিতীয়ত স্পেশাল পজিশনে মুভ করতেছে অর্থাৎ কিনা ডিসপ্লেসড হচ্ছে। সো বুঝছেন, এই যে ডাইনামিক হচ্ছে, এই ডাইনামিক হওয়ার জন্য যেই এনার্জিটা, অর্থাৎ গতিশীল হওয়ার জন্য যে এনার্জিটা, বা গতিশীল থেকে স্থির হওয়ার জন্য যে এনার্জিটা, সেটাকে বলা হয় হচ্ছে কাইনেটিক এনার্জি। আর এই যে ডিসপ্লেসড হচ্ছে, আমার যে অবস্থানে ছিল সেই অবস্থান থেকে যে নতুন একটা পজিশনে ডিসপ্লেসড হচ্ছে, সেটার জন্য ওর মধ্যে যে এনার্জিটা, সেটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি। এই দুইয়ের সংমিশ্রণেই কিন্তু আমার ওভারঅল কাজটা কিন্তু ডান হয়। সো দ্যাট ইজ হোয়াট মাই টোটাল এনার্জি কল্ড, অ্যান্ড দিস ইজ হাউ ইট ইজ হোললি কানেক্টেড উইথ ওয়ার্ক। তো এই যে কাজ যখন আমরা করি, আমরা যদি কাজের করেসপন্ডিং একটা গ্রাফ টানি, একটু গ্রাফের দিকে খেয়াল করব, আমরা এখানে দেখতে পাচ্ছি ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস। সো যে এফ এস হওয়ার কারণে এখানে আমার ডাব্লিউটা কি, অবশ্যই রেঞ্জ, আর তার করেসপন্ডিং ডোমেইন আমরা এফ ধরতে পারি আর এস ধরতে পারি। তো আমরা আপাতত এফ ধরে নিলাম ডোমেইনটা। তো আমরা কাজ করার ক্ষেত্রে ধরেন আপনি হচ্ছে গাড়ি ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, ধরেন আপনার গাড়ি নষ্ট হয়েছে, গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছে। এখন এই যে গাড়ি নষ্ট হলো, তো এটাকে ঠেলে ঠেলে আপনি নিয়ে যাচ্ছেন। তো গাড়িটা যে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছেন, আপনি কি সবসময় সেম বল প্রয়োগ করতে পারবেন? না, আপনি কিন্তু সবসময় সেম বল প্রয়োগ করতে পারবেন না। এক এক সময় এক এক বল আপনার প্রয়োগ করতে হবে। তো আপনার বল প্রয়োগের মানটা কি ভেরিয়েবল হচ্ছে, এফ ইজ ভেরিয়েবল হেয়ার। ভেরিয়েবল বলতে কি, এফ এর মান এক এক সময় এক এক রকম হবে, যে আপনি কখন এক এক সময় এক এক ধরনের বল প্রয়োগ করবেন। আপনি কনস্ট্যান্টলি সেম বল প্রয়োগ করতে পারবেন না অ্যাজ এ হিউম্যান বিং, রাইট? সো এক এক সময় এক এক বল প্রয়োগ করার জন্য ডাব্লিউ কি আমার ভেরিয়েবল হবে না, উইল অলসো বি ভেরিয়েবল। ওকে, ডাব্লিউটাও কিন্তু আমার ভেরিয়েবল হবে। তো এফটা এক এক সময় এক এক রকম হওয়ার কারণে ডাব্লিউটাও কিন্তু ভেরিয়েবল হবে, ঠিক আছে? সো এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা বলতে পারি যে এই যে কাজ যে সম্পন্ন হচ্ছে, এই সম্পন্ন কাজের পরিমাণটা এফের কারণে ভেরিয়েবল হচ্ছে, অ্যান্ড তার করেসপন্ডিং আপনি যত বেশি বল প্রয়োগ করতেন, ডিসপ্লেসমেন্টটা তত বেশি হবে। আমার হচ্ছে যত কনস্ট্যান্টভাবে আপনি বল প্রয়োগ করবেন, তত কনস্ট্যান্টলি আমার ডিসপ্লেসমেন্টটা হবে। তাহলে এসও কি ভেরিয়েবলভাবে মুভ করতেছে। তাহলে এই যে ভেরিয়েবল মুভ করাটা, আমি যদি সামহাও একটা পার্টিকুলার এরিয়া পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত কাজ বের করতে চাই, অর্থাৎ ডাব্লিউর মান বের করতে চাই, তাহলে এইখান থেকে এই পর্যন্ত আমরা যদি ইন্টিগ্রেশন করি এই কার্ভের যে ফাংশন আছে সেটা, তাহলে কি বের করা যায়, আমার কিন্তু ওয়ার্কটা বের করা যায়। তাহলে এই কনসেপ্ট কাজে লাগিয়ে আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে, আর কিনা আমাদের ক্যালকুলাস কোর্সের সাথে হাউ ইজ ইট কানেক্টেড, ক্যালকুলাস কোর্সের সাথে যদি এটা আমরা কানেক্ট করতে চাই, তাহলে আমরা লিখতে পারি যে কাজ ইকুয়ালস টু এ থেকে বি পর্যন্ত ইন্টারভাল। এই যে আমার এখানে এ থেকে বি পর্যন্ত, এতটুকু পর্যন্ত আমার ভেরিয়েবল যুক্ত যেই
ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে সেটা, এই হচ্ছে আমার ভেরিয়েবলের ফোর্সটা এফএক্স, ঠিক আছে? সেটাকে যদি ইন্টিগ্রেশন করি ওভারঅল, তাহলে কিন্তু আমরা কাজটা পেয়ে যাই। এইখানে এখানে আমার ইন্টারভালটা হচ্ছে এ বি ইজ দ্য ইন্টারভাল, আর এফএক্সটা হচ্ছে বেসিক্যালি ভেরিয়েবল ফোর্স, ইজ দ্য ভেরিয়েবল সো এই হচ্ছে আমাদের আলটিমেটলি ক্যালকুলাসের সাথে কাজের সম্পর্ক। তো কাজের ফর্মুলাটা একদম সহজ, আমাদের যে ফাংশনটা দেওয়া থাকবে ফোর্সের, সেটা যেহেতু ভেরিয়েবল সেহেতু হইতেছে এফএক্স ফাংশনটা কতটুকু থেকে কতটুকু সেটা দেওয়া থাকবে, জাস্ট এতটুকুকে আমরা যদি ইন্টিগ্রেশন করি অ্যাজ পার দ্য টেকনিক্স, তাহলে আমার হচ্ছে কাজটা বের হয়ে যাবে। ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা কাজ সম্পন্ন করতে পারি। এরপরে আমরা একটু হুকস লয়ের দিকে খেয়াল করব। হুকস লটা কীরকম? হুকস লটা হচ্ছে কিছুটা এরকম যে, দেখুন একটা স্প্রিং, এই যে স্প্রিংটা, এই স্প্রিংটাকে আপনি এদিকে টেনে ধরতেছেন। ধরুন আপনার এই যে এক্সাম্পল, আপনি এদিক থেকে স্প্রিংটাকে টেনে ধরতেছেন। তো স্প্রিংটাকে যখন আপনি টানবেন তখন কি স্প্রিংটা কি স্ট্রেচ হবে না? তারপরে আবার স্প্রিংটাকে যখন আপনি হচ্ছে টানার পর স্প্রিংটা স্ট্রেচ হচ্ছে, আর স্প্রিংটাকে যখন আপনি চাপ দিবেন, স্প্রিংটাকে যদি আপনি চাপ দেন, এইদিকে দেন, চাপ দেন, তাহলে কি স্প্রিংটা আরও স্কুইশড হবে, ঠিক আছে? স্প্রিংটা আরও স্কুইশড হবে। তাহলে খেয়াল করো, আমার ফার্স্ট কেসে কি করেছিলাম, স্প্রিংটা স্ট্রেচ করেছিলাম। স্প্রিংটা যখন স্ট্রেচ করেছিলাম, স্ট্রেচ করার জন্য কি করতে হয়েছিল, আমার এখানে একটা পার্টিকুলার অ্যামাউন্টের এফ অ্যাপ্লাই করতে হয়েছিল। এফ অ্যাপ্লাই করার পর স্প্রিংটা কিছুটা স্ট্রেচড হয়েছে, আগের যে অবস্থান ছিল, আগের অবস্থান থেকে কিছুটা স্ট্রেচড হয়েছে, অর্থাৎ এটার দৈর্ঘ্য কিছুটা বৃদ্ধি পায়। এই যে বৃদ্ধি পাওয়াটা, এটা কেন পাচ্ছে? কারণ স্প্রিং কিন্তু আপনি যত টানাটানি করেন না কেন, স্প্রিং কিন্তু আবার আগের অবস্থানে ফেরত আসতে চায়। তো স্প্রিং যেই অ্যামাউন্ট অফ ফোর্সের জন্য আগের অবস্থানে ফেরত আসে না, কিছুটা স্ট্রেচড হয়ে যায় বা কিছুটা স্কুইজড হয়ে যায়, সেটা হয় বেসিক্যালি ওর ইলাস্টিসিটি ব্রেকের কারণে। ইলাস্টিসিটি ব্রেকের কারণে, অর্থাৎ তার স্থিতিস্থাপকতা যখন ব্রেক হয়ে যায়, তখনই স্প্রিংটা ইদার কিছুটা স্ট্রেচড হয় বা কিছুটা স্কুইজড হয়, ওর লেন্থ কিছুটা বাড়ে বা কিছুটা কমে। তো এই যে স্প্রিংটা, এই স্প্রিংটাকে যখন আমি টান দিলাম, ফোর্স অ্যাপ্লাই করলাম, ফোর্স অ্যাপ্লাই করার পর ওর আগের যে লেন্থটা, আগের লেন্থ থেকে কিছু লেন্থ কি বৃদ্ধি পেয়েছে। তাহলে বৃদ্ধি পাওয়া বা হচ্ছে কমে যাওয়ার যে লেন্থটা, সেটাকে হচ্ছে এক্স বলা হয়। আর আবার আর স্প্রিংটা হচ্ছে আমরা টানাটানি করতেছি। তো এই টানাটানির যে জিনিসটা, এই কনসেপ্টটা, ইট ডিপেন্ডস অন দ্য হচ্ছে কি বলা হয়, এই যে টানাটানির যে জিনিসটা, এই টানাটানি যত বেশি করব, আমার এই যে দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়া আর কমে যাওয়া, তার উপর ডিপেন্ড করে, রাইট? আমি যত বেশি টানাটানি করবো তত বেশি দৈর্ঘ্য বৃদ্ধি পাবে বা কমে যাবে, তাই তো? তাহলে এই যে ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু এক্স বলা যায়, অর্থাৎ কিনা আর ফোর্স অ্যাপ্লাই করার পর ওভারঅল আমাদের যে কাজটা হচ্ছে, সেই কাজটা হচ্ছে বেসিক্যালি এই যে ফোর্স অ্যাপ্লাই যত বেশি করতেছি আমি, তত বেশি কি স্ট্রেসড হচ্ছে বা স্কুইজড হচ্ছে। তো ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু এক্স। তো আমরা এটাকে ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাসের কেস লিখতে পারি, কারণ আমরা জানি ফিজিক্সে প্রপোর্শনাল সাইনের ভাই ট্রিপল সাইন যদি দিই তাহলে একটা কনস্ট্যান্ট আসে। সো এইখানে কনস্ট্যান্ট হচ্ছে কে, এটা এই কেটাকে বলা হচ্ছে
স্প্রিং কনস্ট্যান্ট, এটাকে বলা হয় স্প্রিং কনস্ট্যান্ট। তো এই ফর্মুলাটাকে আমরা চাইলে এইভাবেও লিখতে পারি যে এফ এক্স ইকুয়ালস টু প্লাস এ কে, ঠিক আছে। আচ্ছা, এখানে মাইনাসের প্লাসের কাহিনীটা কি? মাইনাসের প্লাসের কাহিনীটা হচ্ছে ডিরেকশন। দুইটা ডিরেকশন যদি অপোজিট হয় তাহলে মাইনাস, আর ডিরেকশন সেম হলে প্লাস। তো এখন আমরা কয়েকটা ম্যাথ করলেই আমাদের এই যে কনসেপ্টগুলো আরও ভালো মতো ক্লিয়ার হবে। সো আমরা কয়েকটা ম্যাথ করি। যেমন এখানে দেওয়া আছে আ স্প্রিং এক্সার্টস আ ফোর্স অফ 5 নিউটন, তাহলে এখানে কত নিউটন বল প্রয়োগ করা হচ্ছে? 5 নিউটন। when stretched 1 মিটার, তাহলে স্ট্রেচ হচ্ছে কতটুকু? 1 মিটার, which is my a, আর ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে 5 নিউটন, which is my f। এখন এখানে বলা হচ্ছে যে বিয়ন্ড ইটস ন্যাচারাল লেন্থ। ন্যাচারাল লেন্থ মানে কি? ওই যে ওর যে ন্যাচারাল অবস্থাটা ছিল, ওই ন্যাচারাল অবস্থায় ওকে টানাটানি করতেছি, 5 নিউটন বলে টানাটানি করতেছি, টানাটানি করার পর এটা কিছুটা বড় হয়ে গেছে, অর্থাৎ ইলেকট্রিসিটি ব্রেক হয়ে এটা ওর ন্যাচারাল লেন্থ থেকে কিছুটা বড় হয়ে গিয়েছে। সো এটাই হচ্ছে গিয়ে ঘটনা। তাহলে এখানে কাজ সম্পন্ন হয়েছে, কাজ সম্পন্ন হয়েছে। তাহলে কাজ সম্পন্ন যদি হয়ে থাকে, এখন জিজ্ঞেস করা হচ্ছে যে ফাইন্ড দি কনস্ট্যান্ট, স্প্রিং কনস্ট্যান্ট কে। তো এই নাম্বারটা একদমই ইজি। একটু আগে আমরা জেনেছি যে এফ এক্স ইকুয়ালস টু কী লেখা যায়? কে এক্স। দ্য ফোর্স অ্যাপ্লাই, দ্য অ্যাপ্লাইড ফোর্স ইকুয়ালস টু কে এক্স বলা যায়। এখন এখানে অ্যাপ্লাইড ফোর্সটা কত দেয়া আছে? 5 দেয়া আছে, রাইট? অ্যাপ্লাইড ফোর্সটা আমার এখানে 5 দেয়া আছে, আর এক্সটা কতটুকু দেয়া আছে? 1 মিটার দেয়া আছে, তো এক্সটা 1 মিটার লিখলাম। তাহলে কে ইকুয়ালস টু কত? 5 বের। একদম সিম্পল হিসাব। সো কে ইকুয়ালস টু 5 বের পার। তো আলটিমেটলি আমরা এই যে স্প্রিং এর ফোর্স অ্যাপ্লাইড ফোর্সটা এফ এক্স ইকুয়ালস টু, আমরা লিখতে পারি যে হুকস ল অনুযায়ী আমরা লিখতে পারি এখানে কে এর মান যেহেতু 5, তাহলে 5x, ঠিক আছে। সো এরপরের যে ম্যাথটা, হাউ মাচ ওয়ার্ক ইজ রিকোয়ার্ড টু স্ট্রেচ দ্য স্প্রিং 1.8 বিয়ন্ড ইটস ন্যাচারাল লেন্থ। সো এবার আমার স্প্রিংটাকে স্ট্রেচ করে কতটুকু উপরে নিয়ে যেতে হবে? 1.8-এ। সো এই জিনিসটা করবো আমরা ইন্টিগ্রেশনের মাল। আমার এখানে কি চেয়েছে? আমার এখানে চেয়েছে হচ্ছে, এটা বি নাম্বার, সরি, আমার এখানে চেয়েছে ওয়ার্ক, আমার এখানে চেয়েছে ওয়ার্ক, হাউ মাচ ওয়ার্ক ইজ ডান। তো ওয়ার্কের ফর্মুলা আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে কি জানি? ডাব্লিউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ এ থেকে বি পর্যন্ত এফ এক্স ডি এক্স, ঠিক আছে। এখানে খেয়াল করুন, এইখানে আমার কোথায় নিয়ে যেতে বলা হচ্ছে? এই যে এক্সটা, অর্থাৎ কিনা আমার স্ট্রেচটা কতটুকু করতে বলা হচ্ছে? 1.8। তাহলে আগে যা ছিল তার থেকে আমার 1.8-এ যেতে বলা হচ্ছে। দেন কার? স্প্রিংটার। আর এই স্প্রিংটার আমরা ফাংশনটা কি পেয়েছি? এফ এক্স, সেটা হচ্ছে 5x পেয়েছিলাম, ডিএক্স, দ্যাটস ইট। এখন এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে ওভারঅল আমাদের মান বের হবে 5x²/2, যেখানে আমরা আমাদের ইন্টারভালটা বসিয়ে দিব 0, 1.8। তো ওভারঅল আমাদের মান বসালে আসবে 8.1। তো যেহেতু ওয়ার্ক বের করেছি তাহলে জুল, খুবই সিম্পল হিসাব। তো আমাদের হচ্ছে কাজটা কিভাবে বের করব? আমাদের যে ভেরিয়েবল এফ, অর্থাৎ কিনা যে ফোর্স, ভেরিয়েবল যুক্ত যে মানে ফোর্স যে বারবার ফ্ল্যাকচুয়েট করে, এজন্য ভেরিয়েবল ফোর্স, ভেরিয়েবল ফোর্সের যে ফাংশনটা সেটাকে আমরা ইন্টিগ্রেশন করব উইথ করেসপন্ডিং টু দ্য গিভেন ইন্টারভ্যাল। সো এখানে যেহেতু স্প্রিংটা স্ট্রেচ করা বলতে, অর্থাৎ কিনা এক্সট্রা কতটুকু? আমার 0 থেকে 1.8 পর্যন্ত, বিয়ন্ড 1.8, সরি, স্প্রিং 1.8 পর্যন্ত স্ট্রেচ করতে বলা হচ্ছে, অর্থাৎ এক্সট্রা 1.8 পর্যন্ত করতে বলা হচ্ছে। সো আলটিমেটলি আমরা ইন্টারভাল 0 থেকে 1.8 করে এভাবে হচ্ছে আমাদের ওয়ার্কটা বের করা যায়। তো এরপরের ম্যাথটি হচ্ছে আমাদের অ্যান্টনের বই, ইন্টারন্যাশনাল অ্যান্টনের বইয়ের এক্সাম্পল 4,
এক্সাম্পল 4 নাম্বার ম্যাথ। এটা হচ্ছে 6 চ্যাপ্টারে আপনারা পাবেন, ওয়ার্কের উপর যে চ্যাপ্টারটা আছে সেখানে। সো এখানে কোশ্চেনটা কি দেখুন, কোশ্চেনটা বলা হচ্ছে যে অ্যান অ্যাস্ট্রোনটস ওয়েট আর প্রিসাইস ওর মোর প্রিসাইসলি আর্থ ওয়েট। তো অ্যাস্ট্রোনট হচ্ছে একটা নভোচারী যার ওজন হচ্ছে বেসিক্যালি ইজ দ্য ফোর্স এক্সার্টেড অন দ্য অ্যাস্ট্রোনট বাই দ্য আর্থস গ্র্যাভিটি। সো কি বলা হচ্ছে, আমাদের সচরাচর আমরা সাধারণ লাইফে যে ওজনটা বলি, সেই ওজনটা যেটা সম্বোধন করি, সেটা কিন্তু আলটিমেটলি পদার্থের পরিমাণ বোঝায়। অর্থাৎ আমার শরীরে ওভারঅল যতটুকু পদার্থ আছে সেই পদার্থের পরিমাণটাকে আমরা ওজন দেয়। কিন্তু ফিজিক্স বলে অন্য কথা। ফিজিক্স হচ্ছে বেসিক্যালি এই পদার্থের ওভারঅল পদার্থের পরিমাণটাকে ডাকা হয় হচ্ছে ফিজিক্সে মাস। ঠিক আছে, মাস বা ভর বাংলায় আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি। আর অ্যাকচুয়ালি ওয়েট বলতে বা ওজন বলতে ফিজিক্স যেটা বোঝায় সেটি হচ্ছে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে, পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে। এক কথায় আমরা এই যে এখনো আমি যে চেয়ারে বসে আছি বা আপনি যে যেখানেই বসে থাকেন না কেন এখন, সো আপনি পৃথিবীর যে বলটা অনুভব করতেছেন বা পৃথিবী আপনাকে তার কেন্দ্রের দিকে যে বর্ডার করতেছে, এটা হচ্ছে আপনার ওয়েট। সো কন্টিনিউয়াস পৃথিবীর প্রতিটা বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, এটাই হচ্ছে ওয়েট ফিজিক্সের ভাষায়। তো ওয়েটটা কি আলটিমেটলি একটা ফোর্স, ইট ইজ আ গ্র্যাভিটেশনাল পুল অর ফোর্স। এটাই হচ্ছে আমাদের ফার্স্ট লাইনে বলা হচ্ছে যে নভোচারীর ওয়েটটা হচ্ছে আলটিমেটলি পৃথিবীর কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করতেছে সেটা। As the astronaut moves upward into space, the gravitational pull of the Earth decreases. অর্থাৎ কিনা আপনাকে আমি বল প্রয়োগ করতেছি, আমার দিকে টানতেছি, তো আপনি আমার টানের দিক থেকে যত দূরে সরবেন আলটিমেটলি ওই যে আমি যে আপনাকে যে বলে টানতেছি সে বলটা আস্তে আস্তে কমবে। তো এই যে পৃথিবী তার কেন্দ্রের দিকে, এই ধরনের একটা বস্তু পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, তো পৃথিবী এই বস্তুটাকে কেন্দ্রের দিকে আকর্ষণ করে। এখন বস্তুটা পৃথিবী থেকে যত দূরে সরবে, পৃথিবীর এই আকর্ষণ বলটা তত কি হবে কমতে থাকবে, তত কমতে থাকবে। এই বস্তুটা পৃথিবী থেকে আরও যত দূরে সরবে, আকর্ষণ বলটা তত বেশি কি হতে থাকবে, কমতে থাকবে। ঠিক আছে, সো এটাই এখানে বলা হচ্ছে যে গ্র্যাভিটেশনাল পুলটা তত কমতে থাকবে। অ্যান্ড হেন্স সো ডাজ হিজ অর হার ওয়েট। অর্থাৎ কিনা এই যে গ্র্যাভিটেশনাল পুলটাই কি আমার ওয়েট না? সো গ্র্যাভিটেশনাল পুলটা যেহেতু ওয়েট, তো আলটিমেটলি যেহেতু ফোর্সটা কমতেছে, তাহলে ওয়েটটাও কি হচ্ছে, ওয়েটটাও আমার কমতেছে। If the Earth is assumed to be a sphere of radius 4,000 miles, এটা কিন্তু সত্য কথা। আমাদের আর্থটা কিন্তু টোটাল স্পেয়ার না, এটা আসলে কিছুটা শেপটা আছে, শেপটা তো ওভারঅল আমার অ্যাপ্রক্সিমেট শেপটা স্পেয়ারই ধরে নিলাম। তো এইটা একটা স্পেয়ার, যে এরকম একটা স্পেয়ার, ঠিক আছে, এই যে আমরা এই স্পেয়ারটা ধরে নিলাম। তো এই স্পেয়ারে যে রেডিয়াসটা, সেই রেডিয়াসটা কত, 4,000 miles. Then it follows from Newton's law of universal gravitation that an astronaut's pull weighs 150 lb. It means pound, 150 pound. The astronaut হচ্ছে 150 pound এর ওজন হয়। On Earth we have a weight of এত। এখানে ওভারঅল আমার দেয়া আছে হচ্ছে 240 কোটি বাই x স্কোয়ার পাউন্ড, whereas x is greater than or equal 4,000. সো আলটিমেটলি আমরা কি বুঝলাম, এখানে ওয়েটের বা ফোর্সের ওই যে ভেরিয়েবল ফোর্স বা ওয়েটের যে ফাংশনটা দেওয়া আছে, সে ফাংশনটা হচ্ছে কিসের থেকে আসছে, নিউটনস ল অফ ইউনিভার্সাল গ্র্যাভিটেশন ল থেকে এসেছে। তো এখন বলা হচ্ছে যে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে অ্যাট আ ডিস্টেন্স অফ এক্স মাইলস ফ্রম দ্য আর্থস সেন্টার ইউজ দিস ফর্মুলা টু এস্টিমেট দ্য ওয়ার্ক ইন ফুট পাউন্ডস রিকোয়ার্ড টু লিফট দ্য অ্যাস্ট্রোনট 220 miles আপওয়ার্ড টু দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। সো এখানে আমার বলা হচ্ছে যে এই যে অ্যাস্ট্রোনটটা যে আছে, এই অ্যাস্ট্রোনটটা
সেন্টার থেকে এই অ্যাস্ট্রোনটটাকে সেন্টার থেকে এক্স ডিস্টেন্সে যদি আমি উপরে উঠায় দিই, এক্স ডিস্টেন্সে যদি আমি সরায় আনি, অর্থাৎ কিনা এখানে কতটুকু উপরে উঠাইতে বলা হচ্ছে, আমার এখানে বেসিক্যালি সেন্টার থেকে 4000 মাইল যাওয়ার পরে আরও 220 মাইল বাহিরে, 220 মাইল, এই যে 4000 মাইল যাওয়ার পর আরও 220 মাইল উপরে উঠানোর জন্য আমার ওভারঅল এই যে WX এর জন্য যে পরিমাণ ওয়ার্ক হবে সেই ওয়ার্কটা চাচ্ছে এখানে, সিম্পল হিসাব। তো আমরা এই ওয়ার্কটা কিভাবে কাউন্ট করবো, এই ওয়ার্কটা কাউন্ট করবো হচ্ছে ইন্টিগ্রেশনের মাধ্যমে। আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলা কিন্তু জানি। সো আমাদের ইন্টিগ্রেশনের ফর্মুলাটা কীরকম, ওয়ার্ক ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ A to B, এখানে কয়টা শূন্য, 3টা 6টা 6টা 8টা 24, এটা 3টা 8 বাই এক্স স্কোয়ার ডিএক্স। এখানে খেয়াল করুন, আমার এখানে WX যে ফাংশনটা, ওয়েটের যে ফাংশনটা সেটা, অর্থাৎ এই যে আমরা যেটা লিখলাম ফোর্সের যে ফাংশনটা সেটা, সো সেটাই এখানে লিখছি। এখন হচ্ছে ইন্টারভালটা কত লিখবো, আমার এখানে আপওয়ার্ডটা কতটুকু আপওয়ার্ড, 4000 থেকে বাহিরে, 4000 থেকে বাহিরে, তাই তো, পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে। তো পৃথিবীর পৃষ্ঠটা শেষ হয়েছে 4000 পর্যন্ত, তার বাহিরে কত, আরও 220, তাহলে 4220 মাইলস, 4000 থেকে 4220 মাইলস আপওয়ার্ড, পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে উঠিয়ে নিতে আমার কতটুকু কাজ হয়েছে সেটা। তো ওভারঅল আমরা কি করব, জাস্ট এই যে এই আমাদের যে ফাংশনটা, এই ফাংশনটা ইন্টিগ্রেশন করে তারপরে হচ্ছে বাকি কাজ রান করব। তো এরপরে আমাদের 8টা শূন্য, 4টা শূন্য ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ডিএক্স। এখন এখানে যদি আমরা ইন্টিগ্রেশনটা সলভ করি, তো ওভারঅল ইন্টিগ্রেশন সলভ করলে আমার আসবে হচ্ছে 14 and আসবে এক্স। আমরা এখানে ইন্টারভালটা বসিয়ে দিব, আমরা এখানে আরেকটি পেজ নেই। হ্যাঁ, আমরা এটা সরাসরি ক্যালকুলেটরে কাউন্ট করবো। ওভারঅল যদি ক্যালকুলেটরে কাউন্ট করি তাহলে আমার আসবো হচ্ছে 31280 মাইল পাওয়ার। আমরা পাউন্ডে হিসাব করতেছি আর হচ্ছে মাইলে হিসাব করতেছি, সো মাইল পাউন্ড। সো এভাবে আমরা অ্যান্সারটা লিখে দিতে পারি, এভাবে অ্যান্সার লিখে দিলে হয়ে যাব। বা এখানে আমার যেহেতু রিকোয়ারমেন্টে বলা হচ্ছে যে ওয়ার্ক ইন ফুট অ্যান্ড পাউন্ডস, তাহলে আমার যে মাইলটা আছে সে মাইলটাকে কিসে কনভার্ট করতে বলা হচ্ছে, ফুটে কনভার্ট করতে বলা হচ্ছে। সো মাইলটাকে যদি আমরা ফুটে কনভার্ট করতে চাই তাহলে আমার যে জিনিসটা করতে হবে সেটি হচ্ছে 31280 এটার সাথে 5280 ফুট, এটা গুণ করতে হবে। সো এখানে আমার ওভারঅল মান আসবে হচ্ছে close to 1.65 into 10 to the power 8। এই হচ্ছে আমাদের ওভারঅল অ্যান্সার। এরপরের একটি এক্সাম্পল দেখি, এখানে বলা হচ্ছে যে স্পেস প্রোব। তো স্পেস প্রোব বলতে বেসিক্যালি আমার হচ্ছে কৃত্রিম উপগ্রহকে বোঝানো হচ্ছে। এটার মাসটা দেওয়া আছে হচ্ছে 5 into 10 to the power 4 kg, travels in deep space subjected only to the force of its own engine। তো এটার নিজস্ব যে ইঞ্জিন আছে স্পেস প্রোবটা, তো এই ইঞ্জিনটার থ্রুতে যে ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে, ও ইঞ্জিনটার থ্রুতে যে ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে সেই ফোর্সের উপর বেস করে এই স্পেস প্রোবটা হচ্ছে এভাবে ঘুরে, ঠিক আছে, এরকম স্পেস প্রোবটা, এই ধরনের স্পেস প্রোবটা ট্রাভেল করে। আচ্ছা, স্টার্টিং অ্যাট এ টাইম ওয়েন দ্য স্পিড অফ দ্য প্রোব ইজ ভি ইকুয়ালস টু, ভেলোসিটিটা হচ্ছে আমার 1
2.10 ইন্টু 10⁴ মিটার পার সেকেন্ড। তাহলে স্টার্ট করা হয়েছে কত? স্টার্ট করা হয়েছে এই ভেলোসিটিতে, এই ভি ইকুয়ালস টু এত ভেলোসিটি। দ্য ইঞ্জিন ইজ ফায়ার্ড কন্টিনিউয়াসলি ওভার আ ডিস্টেন্স অফ, এই যে ইঞ্জিনটা, এই ইঞ্জিনটা হচ্ছে আবারও ফোর্স অ্যাপ্লাই করে কতটুকু যাওয়ার পর? 2.50 ইন্টু 10⁶ মিটার যাওয়ার পর, 2.50 ইন্টু 10⁶ মিটার যাওয়ার পর এটা ইঞ্জিনটা আবার ইগনিশন হয়, এটা আবার ফোর্স অ্যাপ্লাই করে। দ্য কনস্ট্যান্ট ফোর্স অফ 4 ইন্টু 10⁵, কতটুকু ফোর্স অ্যাপ্লাই করে ইঞ্জিনটা এই প্রপটাকে ঘোরানোর জন্য? 4 ইন্টু 10⁵ নিউটন। ইন দ্য ডিরেকশন অফ মোশন, মোশনের ডিরেকশন অনুযায়ী অর গতিবিধির যে ডিরেকশনটা সেটা হচ্ছে। তো হোয়াট ইজ দ্য ফাইনাল স্পিড অফ দ্য প্রুফ? তো আমার যে কৃত্রিম উপগ্রহটা, এটার ফাইনাল স্পিডটা কত? তো এটার ফাইনাল স্পিডটা বের করার জন্য আগে আমরা এইখানে যে ওয়ার্কটা হয়েছে, যতটুকু ওয়ার্ক হয়েছে সেই ওয়ার্কটা আমরা বের করব। সো আমরা ওয়ার্ক ইকুয়ালস টু কী জানি? এটা আমার অনেক ইন্টিগ্রেশনের মাধ্যমে সলভ করা লাগবে না, এখানে একদম সিম্পল বেসিক লেভেলের যে আমরা ফিজিক্স ম্যাথ করেছি সেই ম্যাথের মাধ্যমে করলেই হয়ে যাবে। সো ওয়ার্ক ইকুয়ালস টু আমরা কি জানি? এফএস, রাইট? ওয়ার্ক ইকুয়ালস টু এফএস জানি, যেখানে এফটা দেওয়া আছে 4 ইন্টু 10⁵, 4 ইন্টু 10⁵। আর এসটা কত দেওয়া আছে? এসটা কতটুকু? আমার 2.50 ইন্টু 10⁶। সো আপনারা যদি ক্যালকুলেটার এটা হিসাব করেন তাহলে ওভারঅল আসবে হচ্ছে 1 ইন্টু 10⁻12 জুল। ঠিক আছে? তো আমার ওই যে যতটুকু ডিস্টেন্স যাওয়ার পর তারপরে আবার হচ্ছে এত বল প্রয়োগ করে, তাহলে এতটুকু ভ্রমণ করতে ও কতটুকু কাজ করে সেই কাজের পরিমাণটা বের করলাম। হ্যাঁ, এখন আমরা এইখানে দেখুন, আমরা কি ওর যে পজিশন, ওর ইনিশিয়াল পজিশন থেকে স্পেশাল পজিশনে মুভ করা আর হচ্ছে কাইনেটিক এনার্জিটা বের করব। তো ওর ইনিশিয়াল পজিশন থেকে স্পেশাল পজিশনে মুভ করার জন্য যেই এনার্জিটা, সেটা কিন্তু অলরেডি আমরা বের করেছি। তো আমরা এইখানে যেটা লিখতে পারি সেটা হচ্ছে ওর ফাইনাল কাইনেটিক এনার্জিটা কত, সেটা হচ্ছে বেসিক্যালি ওর যে যতটুকু পটেনশিয়াল এনার্জি বা ওয়ার্কটা সেটা প্লাস ওর ইনিশিয়াল এনার্জিটা, যে ওভারঅল গতিশীলতার জন্য যে এনার্জিটা হবে সেই কাইনেটিক এনার্জিটা বেসিক্যালি আমার ডাব্লিউ প্লাস কে আই, কে আইটা একটু সিমিলারভাবে লিখি, যে ও স্টেপ বাই স্টেপ এই যে ইঞ্জিন ইগনিশন হওয়ার আগ পর্যন্ত যে কাজটা করতেছে সেটা প্লাস আমার অতটুকু পর্যন্ত এই ইনিশিয়াল ফেজে ওর যে কাইনেটিক এনার্জিটা হচ্ছে সেটা। তো ইনিশিয়াল ফেজে ওর যে কাইনেটিক এনার্জিটা হচ্ছে সেটা আমরা কাউন্ট করি, সেটা এখানে চাইলে আমরা কে আই আলাদাভাবে বের করতে পারি। এখানে কে আইটা যদি আলাদাভাবে বের করতে চাই তাহলে আমরা জানি ইকে ইকুয়ালস টু বা কে আই ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, যেখানে আমার হাফ আর এমটা কত দেওয়া আছে? এমটা কিন্তু 5 ইন্টু 10⁴ দেওয়া আছে, আর ভি স্কোয়ার, সো ভিটা কিন্তু এখানে কত দেওয়া আছে? 1.10 ইন্টু 10⁴, এই যে 1.10 ইন্টু 10⁴, সো 1.10 ইন্টু 10⁴, এত ভি স্কোয়ার, তাহলে এত হোল স্কোয়ার। সো এইখানে আলটিমেটলি যা বের হবে সেই জিনিসটা আর ডাব্লিউ যে মানটা, এই দুইটা মান একসাথে যদি আমরা যোগ করি তাহলে কি আসবে? তো এখানে আমি সরাসরি লিখে দিই যে 1 ইন্টু 10⁻12 প্লাস, আচ্ছা 2.5 লিখে দিই, 5কে 2 দিয়া ভাগ করে 2.5 ইন্টু 10⁴ ইন্টু 1.10 ইন্টু 10⁴ হোল স্কোয়ার। সো আমরা সরাসরি ক্যালকুলেটার হিসাব করে ফেলবো, ক্যালকুলেটার হিসাব করলে আসবে হচ্ছে 4.025 into 10⁻12 joule. What is required here? The final speed, right? The final speed, or we can say final velocity. তো আমরা এখানে kf এটা ইকুয়ালস টু কত পেয়েছি, বা ফাইনাল যে কাইনেটিক এনার্জিটা সেটা কত পেয়েছি? 4.025 ইন্টু 10⁻12 এটা পেয়েছি। এখন আমরা ইকে ইকুয়ালস টু বা কে এফ ইকুয়ালস টু কী লিখতে পারি? হাফ এম ভি স্কোয়ার। এখানে ভি স্কোয়ারটাকে যেহেতু ফাইনাল, তাহলে ভি এফ দ্য ফাইনাল ভেলোসিটি স্কোয়ার এটা লিখতে পারি।
এখন আমাকে এখানে কি চাচ্ছে, আমার এখানে চাচ্ছে কি ফাইনাল ভেলোসিটিটা চাচ্ছে। তাহলে ফাইনাল ভেলোসিটি যদি চেয়ে থাকে তাহলে আমরা ভিটাকে বাম পাশে রেখে বাকি সব ডান পাশে মুভ করতে পারি, যে 2 × 4.025 × 10⁻12 ডিভাইডেড বাই এম। এমটা কত, এখানে এমটা দেওয়া আছে 5 × 10⁻4, ঠিক আছে। আর ভি স্কোয়ার তো আমি সরাসরি এখানে ওই পাশে রুট করে দিই, তাহলে √অফ এই পুরোটা আসে, তাহলে আলটিমেট অ্যান্সার আমার বের হবে 1.27 × 10⁻4 এত মিটার পার সেকেন্ড, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আমরা এই যে স্পেস যে প্রোবটা, সেই প্রোবটার ফাইনাল স্পিডটা বা ভেলোসিটিটা বের করতে পারি।